দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত আরও ১,৬৬৬। ঈদের দ্বিতীয় দিন নগরীর পথে কমেছে মানুষের উপস্থিতি। লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা সংক্রমণের শঙ্কা। ঈদ মোবারক। কেটি নিউজ দেখছেন। নিউজ এট 3-তে সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। আপনার প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটি নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিন চোখ রাখুন এটি নিউজের পর্দায়। এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 56,01,871, সুস্থ হয়েছেন 23,81,369 জন এবং মৃতের সংখ্যা 3,48,145। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 36,751, সুস্থ হয়েছেন 7,579 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 522। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 522। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,166 জন। সব মিলিয়ে দেশে এখন করোনা রোগী 36,751 জন। এ সময় সুস্থ হয়েছেন 245 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5,407টি। তাতে শনাক্ত হয়েছে 1,166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 522 জন। করোনা আতঙ্কের মাঝে ঈদের দিন রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতে মানুষের যে উপচে পড়া ভিড় ছিল, সেই ভিড় দ্বিতীয় দিনের সকালে দেখা যায়নি। হাতের ঝিল, চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি লেক কিংবা বোটানিক্যাল গার্ডেন, কোথাও নগরবাসীর চেনা জমায়েত নেই। যেন একদিনের ব্যবধানেই পুরো উল্টো দৃশ্য। মিষ্টি রোদ, সতেজ প্রকৃতি আর মৃদুমন্দ বাতাস। অলস সময় কাটাতেই লেকের পানিতে গুটি কয়েক মানুষের মাছের খোঁজ। আতঙ্কের এই সময়েও সেখানেও শারীরিক দূরত্ব বজায়। মানুষের ভিড় না থাকায় কোলাহল নেই। সে সুযোগটা কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুদণ্ডে স্বস্তি খুঁজতে আসেন আশেপাশের এলাকার বাসিন্দাদের কয়েকজন। উদ্যানে আসা মানুষজনের মাঝেও লক্ষ্য করা যায় ঘরে ফেরার তারা। তুলনামূলকভাবে হাতির ঝিলে ঘুরতে আসা মানুষের উপস্থিতি ছিল কিছুটা বেশি। ঈদের দিনের মতো মানুষের ভিড় আজ দেখা যায়নি রাজধানীর পথে ঘাটে বা বিনোদন কেন্দ্রগুলোতে। নগরীর চন্দ্রিমা উদ্যানে কাল সারাদিন ছিল খুব ভিড়। আজ কি অবস্থা জানাচ্ছেন সহকর্মী একে আজাদ। ধন্যবাদ আপনাকে। ঈদের এই দ্বিতীয় দিনে খুব কম মানুষই বিনোদন কেন্দ্রগুলোতে বেরিয়ে এসছেন। একেবারে যাদের নেহায়েত যাদের বের না হলেই নয়, বিশেষ করে ছোটদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের বায়না রক্ষা করবার জন্য অথবা ঘরবন্দি জীবনে হাঁসফাঁস করছিলেন এরকম কিছু মানুষ, তারা বিনোদন কেন্দ্রের দিকে ছুটে এসছেন অথবা খোলা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য। চন্দ্রিমা উদ্যানের দিকে যারা এসছেন তাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মেনে এই জায়গাটিতে ঘুরতে এসছেন। জ্যৈষ্ঠের এই খরতাপের বদলে এই জায়গায়
সবুজ সৌন্দর্য এবং নির্মল পরিবেশটি উপভোগ করেই তারা আবার তাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছেন। এর আগে আমরা আরেকটি স্পটে গিয়েছিলাম, হাতির ঝিলে। সেই জায়গাটিতে হাতির ঝিলের আশপাশের যেসব বাসিন্দারা রয়েছেন তারা অনেকেই বেরিয়ে এসছেন, বলছেন ঈদের দিন তেমন একটা বেরোতে না পারলেও ঈদের দ্বিতীয় দিনে তারা ঘুরতে বেরিয়েছেন। এখানে একটি বিষয় না বললেই নয়, একেবারে ভুলেই গিয়েছেন যে স্বাস্থ্যবিধি রক্ষা করবার বিষয়টি। একদিন ধরে গত 2 মাস যারা ঘরবন্দি জীবনে সুস্থ ছিলেন, বাসাতে ঈদ আনন্দ উপভোগ করছিলেন, তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে আজকে অনেকেই ভুলেই স্বাস্থ্যবিধি না মেনে, শারীরিক দূরত্ব না মেনে হাতে জিলে বেড়াতে বেরিয়ে এসছেন। এই বিষয়টি তাদের অনেকেরই মাথায় ছিল না। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। এক শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় বান্দরবানে লুম্বিনী লিমিটেড নামে একটি পোশাক কারখানা লকডাউন করেছে প্রশাসন। সেই সাথে কারখানাটির 541 জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন জানান, সোমবার বিকেলে কারখানাটির এক শ্রমিক করোনা পজিটিভ হওয়ার খবরে রাতেই কারখানাটি লকডাউন করে দেওয়া হয়। পাশাপাশি আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবান জেলা শহরের কাছে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় লুম্বিনী লিমিটেড নামের পোশাক কারখানাটি অবস্থিত। এতে প্রায় 550 শ্রমিক কাজ করেন। লকডাউন শিথিলের কারণে বিশ্বজুড়ে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ও বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে নজরদারি অব্যাহত রাখা ও নিয়মিত করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে হু। মেমোরিয়াল ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সমুদ্র সৈকতগুলোতে অবাধে যাতায়াত করছে মানুষ। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। 29 জুন পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে নতুন নির্দেশনা দিয়েছে জার্মানি। দেশটিতে লকডাউন শিথিলের পর গত 1 মাসের কম সময়ে প্রায় 450 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। স্পেনে 2 মাসের বেশি সময় পর প্রথমবারের মতো পার্ক ও ক্যাফে খুলেছে। মানুষ পার্কে যেতে শুরু করেছে। জার্মানি, আইসল্যান্ড, ইতালি, স্পেনে জিম ও সুইমিং পুল খুলেছে। সংক্রমণের হার কমে যাওয়ায় গ্রিস রেস্তোরাঁ খুলে দিয়েছে। আপাতত তারা গ্রাহকদের শুধু আউটডোর সার্ভিস দিতে পারবে। আগামী 15 জুন থেকে অপরিহার্য নয় এমন দোকান খোলা যাবে যুক্তরাজ্যে। অস্ট্রিয়া ও জার্মানির সঙ্গে সীমান্ত খুলে দিতে শুরু করেছে চেক রিপাবলিক। লকডাউন পুরোপুরি তুলে নিয়েছে ফিলিস্তিন। স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল, দোকান ও রেস্টুরেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উগান্ডা। এদিকে ইকুয়েডরে করোনার বিস্তার ঠেকাতে কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি বন্ধ ও বেতন স্থগিত করায় বিক্ষোভ করেছে অন্তত 2000 মানুষ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের কোম্পানি নোভাভ্যাক্স। সোমবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিনের একজনের শরীরে প্রয়োগ করে এই পরীক্ষা শুরু করে। জুলাই মাসে এর ফল পাওয়া যেতে পারে। প্রাথমিক ধাপ সফল হলে তারা কয়েকটি দেশে দ্বিতীয় ধাপ শুরু করবে। বিশ্বজুড়ে 100টির বেশি ভ্যাকসিন তৈরিতে কাজ চলছে। এর মধ্যে যে কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, এর মধ্যে নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি অন্যতম। গত এপ্রিলে নোভাভ্যাক্স তাদের ভ্যাকসিন হিসেবে NVX-CoV2373 শনাক্ত করার ঘোষণা দেয়। ইমিউন প্রতিক্রিয়া বাড়ানোর জন্য নোভাভ্যাক্স তাদের ম্যাট্রিক্স এম অ্যাডজুভান্ট সহায়ক ব্যবহার করছে। অ্যাডজুভান্ট মূলত ভ্যাকসিনকে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ব্যবহৃত হয়, যার মধ্যে বেশি পরিমাণ অ্যান্টিবডি উৎপাদন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সময় সুরক্ষার বিষয়টি যুক্ত থাকে। চিকিৎসা নেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া করোনা পাল্টে দিয়েছে তার সবকিছুই। তারপরও প্রিয় মানুষের জীবন বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি। চিকিৎসকরাও ব্যস্ত করোনা টেস্ট ও আক্রান্তদের চিকিৎসা নিয়ে। আহমেদ রাব্বি তানিমের রিপোর্টে বিস্তারিত। ঈদে হাসপাতালগুলোতে থাকে সবার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। আগে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা ঈদের দিনটা কাটাতেন একসাথে। কিন্তু করোনা মহামারী পাল্টে দিয়েছে সবকিছুই। ঈদ আসে প্রতি বছরই, কিন্তু এই মুহূর্তে ঈদের আনন্দের চেয়ে জরুরি জীবন বাঁচানো। আর মানুষটা যদি হয় মা, তাহলে মাকে সুস্থ করে তোলার এই যুদ্ধটাই
সন্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা যেভাবে সন্তানকে বড় করেছেন, আজ সন্তানই মাকে করোনা যুদ্ধে বাঁচানোর চেষ্টা করছে। I have nothing to say. I just love my mom. ঈদের দিন হওয়ায় সোমবার রাজধানীর অধিকাংশ হাসপাতাল ও ল্যাবে করোনার টেস্ট হয়নি। তবে পরদিনই শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহ। বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে করোনার টেস্ট হচ্ছে এখন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে। ফলে কমেছে ভোগান্তি, কমেছে সংক্রমণের ঝুঁকি। যে অনলাইনে যারা রেজিস্ট্রেশন করে না আসতো তারা অনেক টাইম দাঁড়ায় থাকতো, দেখা যেত একটা টাইমে তাদেরকে বলা হতো যে আর টেস্ট নেওয়া হবে না। তাদের কিন্তু এই যে সারাদিন যে 2-3 ঘন্টা করে ওয়েট করছে, এই ওয়েটটা করা লাগতেছে না। যে একটা দুর্ভোগ ছিল এখানে এসে সেবা নেওয়ার, সেই দুর্ভোগটা অনেকাংশে লাঘব হয়ে গেছে। আমরা যাতে একটু মানুষের সহানুভূতির সাথে দেখে সেবাটা দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা সার্ভিস মানুষ পাচ্ছে এখান থেকে। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসাবে রোববার পর্যন্ত সারা দেশে 830 জন চিকিৎসক কোভিড-19 আক্রান্ত হয়েছেন। নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা 1700-র বেশি। তারপরও বিশেষায়িত হাসপাতালগুলোতে থেমে নেই ফ্রন্টলাইন ফাইটারদের যুদ্ধ। আমাদের এখানে স্ট্রোক, এপিলেপসি এবং অনেক হেড ইনজুরি, তারপর ট্রমার রোগী, তারপরে অনেক পেশেন্ট আসে যারা দেখা যায় জ্বর থাকে, অনেক সময় জ্বর থাকেও না, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে। সেসব রোগী আমরা সাসপেক্টেড কেস হিসাবে ভর্তি করানোর পরে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো সেবা দিয়ে আমরা কোভিড-19 টেস্ট করার পরে যদি পজিটিভ হয় তখন আমরা এটা কোভিড হাসপাতালে ট্রান্সফার করি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ঈদের ছুটিতেও চিকিৎসকরা ব্যস্ত রোগী দেখা ও সন্দেহভাজন করোনা আক্রান্তদের স্যাম্পল কালেকশনে। সুরক্ষা বিধি মেনেই চলছে চিকিৎসা, তবে রোগীদের আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশু হাসপাতাল থেকে ফিরে জানাচ্ছেন সাব্বির আহমেদ। হাসপাতালগুলোতে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি, কারণ এখানেই প্রতিদিন শত শত মানুষ আসছেন করোনার উপসর্গ নিয়ে। তাই অনেকেই পারতপক্ষে হাসপাতালে আসতে চান না অসুস্থ হলেও, তবুও নিরুপায় হয়ে আসতে হয় অনেককেই, কারণ বেশিরভাগ হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে সীমিত আকারে। ট্রমা হসপিটালে গিয়েছি, এখানে কোনো ডক্টর নেই। হ্যাঁ, সাধারণ একজন ডক্টর আছে, কিন্তু উনি শিশু বিশেষজ্ঞ না। আমার দরকার আমার বাচ্চাটা অসুস্থ। ট্রিটমেন্ট পাইছি, অনুমান কইছে ওষুধটা খাওয়া আল্লাহর রহমতে সেরে যাবে। করোনার এই সময়ে চিকিৎসা দেয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই চিকিৎসকদের কাছে জানতে চাওয়া চ্যালেঞ্জকে তারা কিভাবে দেখছেন। এখন পর্যন্ত প্রায় আমি 30টা পেশেন্টের মতো দেখছি। এর মধ্যে আমরা বেশি পেয়েছি নিউমোনিয়া, যেটা আমরা বাচ্চাদের একটা শ্বাসকষ্ট। কিছু আমরা পেয়েছি ব্রঙ্কিওলাইটিস, এটাও নিউমোনিয়ার মতোই। তারপরে কিছু আছে বাচ্চাদের যে জ্বর, ঠান্ডা, কাশি, যেটা এইগুলোই বাচ্চার আমাদের কাছে এখন বেশি সমস্যাটা নিয়ে আসতেছে। শিশু হাসপাতালের টিনশেডের একটি অংশকে বিশেষভাবে তৈরি করা হয়েছে সন্দেহভাজন করোনা শনাক্তদের জন্য। কয়েকজন চিকিৎসকের তত্ত্বাবধানে এখানে চলছে নমুনা সংগ্রহ। বিভিন্ন জায়গা থেকে আসা নমুনা বিশেষায়িত ল্যাবে পরীক্ষা করছেন চিকিৎসকরা। আমরা তো আর জানি না কোন রোগী পজিটিভ বা নেগেটিভ, তো আমরা স্যাম্পল নিতেছি, বাইরে থেকে স্যাম্পল আসতেছে, রিসিভ করতেছি, এবং রোগী আসলে তাকে আমরা প্রয়োজনীয়ভাবে টিস্যু দিতেছি, তারপর এথানল দিতেছি, যাতে রোগীও ঠিক থাকতে পারে, আমরাও ঠিক থাকতে পারি। যারা এখানে আসছেন তাদের জন্য একটি ছোট্ট পরামর্শ, যে তারা যখন আসবেন স্যাম্পল টেস্ট করার জন্য, তারাও যেন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা পুরোপুরি মেনটেন করে তারপর এখানে আসেন। তো এখানে যারা কাজ করছেন তারা নিঃসন্দেহে এই করোনা যুদ্ধের ফ্রন্টলাইন যোদ্ধা। থ্যাংক ইউ ডক্টর। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 3-তে সময় হলো বিরতি নেওয়ার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন।
দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু, শনাক্ত আরও 1666। ঈদের দ্বিতীয় দিন নগরীর পথে কমেছে মানুষের উপস্থিতি। লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা, সংক্রমণের শঙ্কা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারে নিম্নাঞ্চল 2 থেকে 4 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে গুরুতর আহত হয়েছে মা ও 2 মেয়ে। যৌতুক সংক্রান্ত বিরোধে স্বামীর বাড়ির লোকজন এ কাজ করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, কেরোয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মিরগঞ্জে নিজ বাড়িতে 2 মেয়ে সুমাইয়া ও সুমিকে নিয়ে ঘুমিয়েছিলেন আনোয়ারা বেগম। ভোরে জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ঘুমন্ত 2 বোন ও মায়ের গলা ও মুখ সহ বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের চিৎকারে লোকজন এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। জানাবো শোক সংবাদ। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। সকাল 10:40 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে আনোয়ারা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার বয়স হয়েছিল 67 বছর। আনোয়ারা বেগম স্বামী, 3 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মরদেহ নিয়ে যাওয়া হবে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার শাহঘাটাতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। জানাবো একটি শোক সংবাদ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নীলুফার মঞ্জুর। সোমবার রাত 12:55 দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। 1974 সালের 15 জানুয়ারি ঢাকায় সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নীলুফার মঞ্জুর। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন।
দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি তার স্বামী। তিনিও করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-19 প্রোটোকল ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নীলুফার মনসুরকে দাফন করা হবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা স্বাভাবিক মানুষের মতো অযথা ঘোরাফেরা করে হাট বাজারে জনসমাগম করছেন, তাদের এই উদাসীনতা সকলের জন্য ভয়ানক বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, এর ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আগামী কিছুদিন পরিস্থিতি বাংলাদেশে আরো কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। ধৈর্য হারা না হয়ে সাবধানতা অবলম্বনের জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন তাদেরও মনোবল না হারিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদের ছুটিতে কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রতিবছর ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়। এবার মহামারী করোনা আর সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্নিত হয়েছে। ঈদের ছুটিতে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে অর্ধেক রেন্ট মওকুফ অন্যতম। এতে বন্দর ব্যবহারকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। আরও 1 মাস এই সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ফরিদপুরে এবছর লালমি ও বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এবছর ফরিদপুর সদরপুর উপজেলা 3টি ইউনিয়নের 710 হেক্টর জমিতে কৃষকরা লালমি ও বাঙ্গি চাষ করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে যানবাহন ও হাটবাজার বন্ধ থাকায় উৎপাদিত ফসল নিয়ে বিপাকে পড়েছেন তারা। গত বছর 100 লালমি 3 থেকে 5,000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমে এসেছে 400 থেকে 500 টাকায়। বৃষ্টির কারণে খেতে পানি জমে অনেকের ফলনও নষ্ট হয়েছে। ফলে সব দিক দিয়ে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। দেশের বাইরের খবর। ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পূর্ব লাদাখে সীমান্ত রেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। 2017 সালে ডোকলাম সংকটের পর এবারই সীমান্তে দুদেশের সবচেয়ে বড় সেনা মোতায়েনের ইঙ্গিত মিলেছে। প্যানগং ত্সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনারা। সেখানে প্রায় 2,500 সেনা মোতায়েন করেছে চীনও। অতীতের মতো এবারও ভারত চীনা সৈন্যদের বিরুদ্ধে গালওয়ান সীমান্ত অতিক্রম করার অভিযোগ তুলেছে। ফলে বাড়ছে উদ্বেগ। গত 5 মে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ওই দিন দুদেশের সেনা সদস্যরা লোহার রড, পাথর ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষেই বেশ কিছু সেনা আহত হয়। করোনার কারণে লকডাউনে থাকা সৌদি আরব ধীরে ধীরে স্বাভাবিকতায় ফেরার পরিকল্পনা নিচ্ছে। 21 জুনের পর সেখানে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।
আগামী 31 মে থেকে মক্কার মসজিদুল হারাম বাদে দেশের অন্যান্য মসজিদগুলো খুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে 20 জুন পর্যন্ত এটি বহাল থাকবে। সামাজিক দূরত্ব ও সুরক্ষা ব্যবস্থার উন্নতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রমজানে জারি করা 24 ঘন্টার কারফিউ শিথিল করে বিকেল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত করা হয়েছে। কারফিউ পুরোপুরি শিথিলের পরিকল্পনা 21 জুনের পর সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের কর্মক্ষেত্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও বন্ধ থাকছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে সম্প্রতি বহুল ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সাম্প্রতিক এক গবেষণায় এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হৃৎপিণ্ডের সমস্যা ও মৃত্যু ঝুঁকির বিষয়টি প্রমাণিত হওয়ার পর হু এ সিদ্ধান্ত দিল। গবেষণায় আরও উঠে এসেছে এই ওষুধের ব্যবহার কোভিড-19 প্রতিরোধের ক্ষেত্রে তেমন কার্যকর নয়। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন তিনি চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়মিত সেবন করছেন। এতে নাকি তিনি উপকারও পাচ্ছেন। রীতিমতো রাজনৈতিক চাপ প্রয়োগ করে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল পরিমাণ হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানিতে ভারতে বাধ্য করেন। তারপরই থাইল্যান্ড ও তাইওয়ান এই ওষুধের ব্যবহার নিয়ে গবেষণা শুরু করে। ভারতেও করোনার অস্থায়ী ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহৃত হচ্ছে। খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আর সে কারণে আজ রাত 10টায় ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে ফেসবুক পেজে লাইভে আসবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। 2005 সালে ইংল্যান্ডে বাংলাদেশ দলের প্রথম সফরে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে নিজের প্রথম ম্যাচে 2 ইনিংসে করেন 19 এবং 3। এরপর খেলেছেন আরও 69টি টেস্ট, 218টি ওয়ানডে এবং 86টি টি-20 ম্যাচ। 3 ফরম্যাটে তার সংগ্রহ 11,869 রান। আর সেই দিনটি স্মরণীয় করে রাখতে চান মুশফিক। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ ঘোষণায় জানিয়েছেন সবার পছন্দ হওয়ার মতো সারপ্রাইজ নিয়ে আসার কথা। নিষিদ্ধ মাদক হেরোইন সহ গ্রেপ্তার হয়েছেন অভিষেকে হ্যাট্রিক করা শ্রীলঙ্কান মিডিয়াম পেস বোলার শেহান মাদোসঙ্কা। শ্রীলঙ্কায় চলমান কারফিউর মাঝে পানাল্লা শহরে এক সঙ্গী সহ গাড়ি চালানোর সময় তাদের গতিরোধ করে পুলিশ। পরে মাদোসঙ্কার কাছ থেকে 2.5 গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই ঘটনার পর তাকে 14 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। উদীয়মান এই পেসার 2018 সালে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লঙ্কান দলে ছিলেন, যেখানে বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাট্রিকের গৌরব অর্জন করেছিলেন তিনি। শুধু 22 গজে নয়, রান্নাতেও সমান পারদর্শী ভারতীয় ব্যাটিং লেজেন্ড সচিন টেন্ডুলকার। তার বিবাহিত জীবনে 25 বছর পূর্ণ হলো গত সোমবার। লকডাউনে থেকে পরিবারের জন্য নিজ হাতেই বানালেন ম্যাঙ্গো কুলফি। স্বাদ নিতে না পারলেও দর্শক চলুন দেখে আসি তার প্রস্তুত প্রতিক্রিয়া। Today is my 25th wedding anniversary and I have decided to surprise my family by preparing something sweet, which is mango kulfi. It's a different kind of mango kulfi because you have to take fresh mangoes, you cut them differently. So what I'm trying to do is I've already cut few mangoes, but from inside you have to remove the seed like this, and simultaneously I've got some milk boiling there on the gas, and you have to add some condensed milk. थोड़ा कुल्फी है ना, तो थोड़ा स्वीट बनाना पड़ेगा. Then once that cools down, I'm going to top it up, cover it again and put it in the deep freeze. I think deep freeze में जाने के बाद it's going to become solid. Hopefully शाम तक mango kulfi will be ready. And guess who's in the kitchen?
শেষ করব নিউজ এট 3, তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু, শনাক্ত আরও 1666। ঈদের দ্বিতীয় দিন নগরীর পথে কমেছে মানুষের উপস্থিতি। লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা সংক্রমণের শঙ্কা। অযথা জনসমাগম ভয়ানক বিপদ ডেকে আনছে ওবায়দুল কাদের। সমুদ্রে বায়ুচাপ, সব বন্দরে 3 নম্বর সংকেত। লক্ষ্মীপুরে এসিড সন্ত্রাসের শিকার মা ও 2 মেয়ে। লাদাখ সীমান্তে উত্তেজনা, মুখোমুখি ভারত ও চীনের সেনাদল। এবং ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে সৌদি আরব। এই ছিল নিউজ এট 3, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।